হ্যালো এইচএসসি 26 ব্যাচ প্রিজম কর্তৃক আয়োজিত প্রজেক্ট এইচ এর বাংলা ক্লাস নিয়ে আমি শাওলি ইসলাম আছি আজকে তোমাদের সাথে। আমরা আজকে পড়বো যে কবিতাটি, আমরা আজকে কবিতা দিয়ে শুরু করব। আমাদের প্রথম ক্লাস বাংলার কবিতা দিয়ে শুরু করব। প্রথম ক্লাসে আমরা পড়বো বিভীষণের প্রতি মেঘনাদ। জানি এই কবিতাটা আসলে তোমাদের কাছে একটা আতঙ্কের নাম, কারণ এই কবিতার যে রচনা শৈলী এবং বাক্যের গঠন, এটা আসলে আমাদের যে প্রমিত বাংলা আমরা যেটা পড়ে অভ্যস্ত, আমরা যেভাবে কথা বলে অভ্যস্ত সেটার সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না। এ কারণেই আমাদের কাছে এটা কঠিন লাগে। কিন্তু আমি আজকে এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিব যে এই কবিতাটা আজকে পড়ার পরে তোমাদের কাছে এই কবিতাটা খুবই সহজ হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় তুমি বোর্ড পরীক্ষা বলো বা তোমার গিয়ে হলো তোমার কলেজের পরীক্ষাগুলোতেও তুমি দেখবে যে এই পরীক্ষা এই কবিতাটা থেকে অনেক প্রশ্ন থাকে। সেটা অবজেক্টিভ হোক, সৃজনশীল তো মাস্ট থাকবেই। এই কবিতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট 26 ব্যাচের জন্য। 25 ব্যাচে এই কবিতাটা ছিল না, তো 25 ব্যাচের জন্য কিন্তু আবার ইম্পর্টেন্ট ছিল কোনটা? বিদ্রোহী কবিতা। আমরা বিদ্রোহী কবিতাও পড়বো, কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ আমরা আগে পড়বো। এখন আমরা কবিতাটা আসলে কিভাবে পড়বো? কবিতাকে পড়তে হবে এর শব্দগত এবং ভাবগত দুইটা দিককে মিলিয়ে। তো আমরা দুইটা দিকই মিলিয়ে পড়বো, কিন্তু যে কোনো কবিতা পড়ার আগে প্রথমে জানতে হবে কবির মাইন্ডসেটটা। তুমি যখন একটা কবি কোন সার্কামস্টেন্সে, কোন কথার প্রেক্ষিতে বা তার কোন মনস্তত্ত্বের প্রেক্ষিতে সে কবিতাটা লিখছে, তখন তোমার কাছে কবিতাটা আরো বেশি সহজভাবে ধরা দিবে। তো চলো আমরা একটু কবি পরিচিতিটার দিকে দেখি। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা খুব ডিটেইলে পড়বো। হ্যাঁ, আমরা খুব ন্যারেটিভে পড়বো। বাংলা যখন তুমি এই ক্লাসটা যখন তুমি দেখবা, এটা যখন তুমি খুব ন্যারেটিভে পড়লা, তারপরে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমার এটা নিয়ে আর হয়তো সর্বোচ্চ 8 ঘন্টা সময় ব্যয় করতে হবে যে কিভাবে কোশ্চেনটা আসে এটা দেখার জন্য। এই ক্লাসের পরে তোমার এই কবিতাটা এত ক্লিয়ার হয়ে যাবে যে তোমার এটার পিছনে খুব বেশি সময়ও দিতে হবে না। আশ্চর্যজনক শোনালেও এটাই সত্য। চলো শুরু করা যাক। তো বিভীষণের প্রতি মেঘনাদ কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা একটু পড়ি। এখানে কবি পরিচিতি দেখো, আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। পথিকৃৎ বলতে কাকে বোঝায়? বলে না যে ফাউন্ডিং ফাদার, বা যে এটা শুরু করেছেন, এই যাত্রাটা যার হাত ধরে শুরু হয়েছে তাকে বলা হয় পথিকৃৎ। তো আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা সবাই ইতিমধ্যে জানো যে কবির জন্ম মৃত্যুর সাল এবং জায়গা এটা খুব ইম্পর্টেন্ট। এখন এতগুলো লেখক, এতগুলো কবি, তাদের কোন সালটা আসলে আসবে আমরা জানি না, কিন্তু অ্যাটলিস্ট 2টা বা 3টা সাল কিন্তু চলেই আসে। তো এটা মনে রাখা জরুরি যে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। কার তত্ত্বাবধানে? দেখো, মায়ের তত্ত্বাবধানে কিন্তু গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। এবং মধুসূদন দত্ত 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজের স্কুল শাখায় ভর্তি হন। সেখানে ছাত্রাবস্থাতেই তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। তো ওনার যে সাহিত্য প্রতিভা, যে উনি যে আসলে লেখালেখিতেই ওনার মন, এটার স্ফুরণ কিন্তু ওনার সেই স্কুল অবস্থাতে ঘটে। কারণ উনি হিন্দু কলেজে স্কুল শাখায় ভর্তি হন, তখনই তিনি বুঝতে পারেন যে তার মধ্যে সাহিত্য প্রতিভাটা আছে। এরপর আসো 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। হ্যাঁ, এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে মাইকেল মধুসূদন দত্ত ওনার যে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া, ওনার বিদেশ চলে যাওয়া, আবার ওনার দেশে ফেরা, বিদেশি সাহিত্যের চর্চা, সেখান থেকে আবার দেশি সাহিত্যে ফিরে আসা, এই যে পুরো ইনসিডেন্টটা, এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লাইফের সব থেকে প্রাইম ঘটনা। থাকে না আমাদের অনেকের লাইফেই সব থেকে প্রাইম ইনসিডেন্ট থাকে। ধরো বাংলাদেশের পুরো ইতিহাসে প্রাইম ইনসিডেন্ট আমরা কোনটাকে কনসিডার করি? আমরা 71কে কনসিডার করি, আমরা হয়তো এই যে জুলাই গণ অভ্যুত্থানকে কনসিডার করি। তো ঠিক সেভাবেই মানুষের জীবনে এরকম কিছু প্রাইম ইনসিডেন্ট থাকে। সেই প্রাইম ইনসিডেন্ট মাইকেল মধুসূদন দত্তের জীবনের প্রাইম ইনসিডেন্ট কিন্তু তার খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া। তো এই সালটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, 1843 খ্রিস্টাব্দ, এটা মাথায় রাখা জরুরি। এবার ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে।
এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো যে ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে। এই জিনিসটা হয়তো এখন খুব একটা দেখা যাবে না, বা তুমি হয়তো এখন এটা শুনলে তোমার কাছে হয়তো কিছুটা অলীক শোনাতে পারে, যাচ্ছে ধর্মান্তরিত হতেই পারে, প্রবলেম কি? এই প্রবলেমটা এখন হচ্ছে না, কিন্তু শুরুর দিকে এই যে 1843 সাল, এই সময়টা 18-র দশক, এই সময়টা কিন্তু হচ্ছে হিন্দু গোঁড়া সমাজ, হ্যাঁ, এই সময়টা কিন্তু হচ্ছে মুসলিমের অসাম্প্রদায়িকতার তখনও কিন্তু খুব একটা সূচনা হয় নাই, খুব সাম্প্রদায়িক চিন্তা ভাবনা তখনও চলে, এবং তখনও খুব গোঁড়ামি আছে, ধর্ম নিয়ে গোঁড়ামি। তো এই যে আস্তে আস্তে মাইকেল মধুসূদন দত্তের মতো কেউ একজন, বা নজরুলের মতো কেউ একজন, যারা অসাম্প্রদায়িকতার চর্চা করতে চেয়েছেন, যারা ধর্মান্তরিত হওয়াকে নর্মালাইজ করতে চেয়েছেন, তাদের হাত ধরেই কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা এখন এসে নর্মালাইজ হয়েছে। তো সে যেহেতু ধর্মান্তরিত হয়েছিলেন ওই সময়ে, কত 1843 খ্রিস্টাব্দে, আমি কিন্তু সালটা এ নিয়ে 3বার বললাম, হ্যাঁ, তোমাদের যাতে মনে থাকে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, যখন তোমরা ক্লাসটা করবে, একটা জিনিস পড়ার থেকে যখন তুমি একটা জিনিস শুনবে এবং সেটাকে ভিজুয়ালাইজ হচ্ছে তোমার সামনে বারবার, এবং আমি রিপিটেডলি বলছি, তখন এটা তোমার মেমোরিতে খুব ভালো থাকবে। হ্যাঁ, এটা এটা সাইকোলজিও বলে, সাইকোলজি দ্বারা প্রুভেন, যে তুমি যখন হচ্ছে একটা জিনিস শুনবে বেশি, সেটা তোমার মনে থাকবে বেশি। তো এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে রিপিটেডলি যে কথাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি রিপিটেডলি বলবো। যাই হোক, শুরু করা যাক আবার। তো কি হচ্ছে, ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে উনি শিবপুরের বিশপস কলেজে ভর্তি হয়। ওনাকে কিন্তু হিন্দু কলেজ পরিত্যাগ করার কারণে একটা খ্রিস্টানদের কলেজ, যেটা হচ্ছে শিবপুরের বিশপস কলেজ, সেখানে ওনাকে ভর্তি হতে হয়। সেখানে তিনি গ্রিক, লাতিন ও হিব্রু ভাষা শিক্ষার সুযোগ লাভ করেন। কি কি ভাষা? গ্রিক, লাতিন আর হিব্রু ভাষা। উনি বাংলা, ইংরেজি এই দুটো কিন্তু মাস্ট, এর পাশাপাশি উনি কি গ্রিক, লাতিন, হিব্রু ভাষা শিক্ষার সুযোগ লাভ করেন। এছাড়া তিনি ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মানি, ইতালি সহ বহু ভাষায় দক্ষতা অর্জন করেন। এখন এখানে একটা ইম্পর্টেন্ট সেগ্রিগেশন আছে, বা একটা ডিফারেন্সিয়েশন আছে। কি? একটা হচ্ছে উনি বিশপ কলেজের মাধ্যমে কোথায় শিক্ষার সুযোগ লাভ করেন এটা, আর একটা হচ্ছে উনি আর কি কি ভাষায় দীক্ষিত হন। তো যখন ধরো তোমাকে একটা প্রশ্ন হয়তো করা হলো যে উনি হচ্ছে বিশপ কলেজে কোন কোন ভাষায় শিক্ষা লাভ করেন, সেখানে আসলো যে হচ্ছে ইংরেজি, ফরাসি, হিব্রু। উত্তর কোনটা হবে? হিব্রু হবে কিন্তু উত্তর, কারণ উনি কলেজের মাধ্যমে শিখতে পারেন 3টা ভাষা, গ্রিক, লাতিন এবং হিব্রু। আর এছাড়া উনি নিজে শিক্ষা গ্রহণ করেন ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান এবং ইতালি সহ বহু ভাষায়। তো এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা কিন্তু মাথায় রাখা জরুরি। কোন ভাষা 3টা, উনি 3টা ভাষাই শিখছে কলেজ থেকে, উনি কোন 3টা ভাষা কলেজ থেকে শেখা, আর কোনগুলো উনি এছাড়াও নিজে থেকে শিখেছেন, সেই জায়গাটায় আসবে। আচ্ছা, তারপরে দেখো, হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি। হিন্দু কলেজে কখন ছিল উনি? ওই যে হিন্দু কলেজে ছিল, হিন্দু কলেজ তো ওনাকে পরিত্যাগ করেছিল। যাই হোক, হিন্দু কলেজে ছাত্রাবস্থায় থাকা অবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি, উনি ইংরেজিতে সাহিত্য চর্চা করতেন। পরে বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মধুসূদন পূর্ব 1000 বছরের বাংলা কবিতার ছন্দ ছিল মূলত পয়ার। এখন এই পয়ার শব্দটা দিয়ে কি বোঝায়? পয়ার শব্দ দিয়ে আসলে বোঝায় যে কবিতার যে ব্যাপারটা থাকে না, এক লাইনের শেষের যে শব্দটা, সেই শব্দের সাথে পরের লাইনের শেষের শব্দের অন্তমিল থাকা খুবই জরুরি ছিল, এটাকে বলা হয় পয়ার। এই যে একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল, ওই চরণের ওই ছন্দের অনর প্রথা। অনর মানে কি? যাকে নড়ানো যায় না, হ্যাঁ, যা অপরিবর্তনীয়, যেটা অবশ্য করণীয়, মানতেই হবে, এই প্রথার বাইরে গেলে ওটা কবিতাই না, এভাবে কনসিডার করা হতো। কাকে? মাইকেল মধুসূদন পূর্ববর্তী সময়ে, হ্যাঁ, 1000 বছর ধরে বাংলা কবিতার ছন্দ এরকমই ছিল। তার পূর্ববর্তী সময় 1000 বছর ধরে, 1000 বছর বুঝতেছো, অনেক সময় ধরে একই রকমের খুবই মনোটনিক একটা ব্যাপার। তোমাদের অনেকের কাছে যেমন বাংলা ক্লাস মনোটনিক লাগে, সেরকম মনোটনিক একটা ব্যাপার। যাই হোক, মধুসূদন দত্ত বাংলা কবিতার এই প্রথাকে ভেঙে দিলেন। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ। হ্যাঁ, এটা কিন্তু খুব জরুরি, এটা কিন্তু উনি প্রবর্তন করছে, তার প্রবর্তিত এই ছন্দকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ।
তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। বাংলা অক্ষরবৃত্ত যে ছন্দ ছিল আগে থেকে, যে ছন্দের চর্চা হয়তো খুব একটা ছিল না, তখন হচ্ছে পয়ার কবিতা খুব চলতো, অক্ষরবৃত্ত ছন্দের হচ্ছে কি হলো তেমন একটা ব্যবহার ছিল না, সেই অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ হচ্ছে এই অমৃতাক্ষর ছন্দ। দুইটা শব্দ কিন্তু খুব কাছাকাছি, দেখো অমৃতাক্ষর অক্ষরবৃত্ত খুব কাছাকাছি, তোমাকে মনে রাখতে হবে কে আগে ছিল। অক্ষরবৃত্ত আগে ছিল, অমৃতাক্ষর হচ্ছে এই অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ, অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ অমৃতাক্ষর ছন্দ, এটা কিন্তু মাথায় রাখো। তারপরে কি বলা হচ্ছে, বাংলায় চতুর্দশপদী কবিতার বা সনেটেরও প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সনেটের বাংলাটা কি করা হয়, চতুর্দশপদী কবিতা। হ্যাঁ, 14 লাইন থাকে তো, এই জন্য চতুর্দশপদী কবিতা বলা হয়। চতুর্দশ মানে কি 14, আর পদী মানে কি পদ, পদ মানে কি চরণ, একটা কবিতার চরণকে বলা হয় পদ। তো চতুর্দশপদী কবিতা বা সনেট হচ্ছে কি হলো মাইকেল মধুসূদন দত্ত, উনি এটার প্রবর্তন করে। আচ্ছা, তোমরা কি জানতে যে সনেট 14 লাইনের? জানা কথা তো, যাই হোক। তারপর হচ্ছে বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। দেখো, বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকর তিনি, কিন্তু উনি কিন্তু আবার হচ্ছে নাটক, বাংলা সাহিত্যে যে নাটকের যে ধারাবাহিকতা, এটা কিন্তু উনি শুরু করেন নাই। হ্যাঁ, উনি কিন্তু ওটার পথিকৃৎ না। উনি পথিকৃৎ কিসের? উনি কিন্তু পথিকৃৎ হচ্ছে কি হলো আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ। কিন্তু আবার উনি হচ্ছে বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। তারপর কি বলা হচ্ছে, আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহসন, এ কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও তার অন্যতম সৃষ্টি। ওনার নাটকগুলো কি ছিল? আধুনিক ঘরানার ছিল ওনার নাটক। নাটক তিনটা কি? পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী এবং ওনার প্রহসন, এ কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এখানে আরেকটা কথা আবার বলে রাখি, যেমন এই যে জন্ম মৃত্যু সাল, লেখক কবিদের জন্ম মৃত্যু সালের মতো ওনাদের যে অন্যতম সৃষ্টি বা ওনাদের যে সাহিত্যকর্ম, এটা নিয়েও প্রশ্ন থাকে। কিন্তু এতগুলোর মধ্যে থেকে ঠিক কোনটা নিয়ে থাকবে আমরা কিন্তু জানি না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এগুলোও মনে রাখতে হবে যে কোনটা আসলে কাব্যগ্রন্থ, কোনটা আসলে নাটক, কোনটা প্রহসন। হ্যাঁ, এই সাহিত্য সৃষ্টির সেক্টরগুলো কোনটা কার, এটা মনে রাখা যেমন জরুরি, এবং কোনটা কি সেটাও মনে রাখা জরুরি। যেমন শর্মিষ্ঠা হচ্ছে নাটক, বুড়ো শালিকের ঘাড়েরও হচ্ছে প্রহসন। এখানে আবার একটু সহজ করে দিই তোমাদের জন্য, যে যেমন ধরো প্রহসন বলতে আসলে কি বোঝায়? প্রহসন মানে হচ্ছে হাস্যরস, মজা করা, হ্যাঁ, জলি সামথিং, ফানি সামথিং, এরকম বোঝায়। তো প্রহসনের সাথে এই কথাগুলো খুব যায় না, কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই কথাগুলো কিন্তু খুব একটা সিরিয়াসনেস ক্যারি করে না, তাই না বলো? সিরিয়াসনেস যেহেতু ক্যারি করে না, তো সেখানে বুঝতে হবে যে এগুলো হচ্ছে প্রহসন। আর হ্যাঁ, আর হচ্ছে কি হলো যে নাটক, নাটক কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। এরপরে আসো তার কাব্য গ্রন্থগুলো হলো তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। এখানে একটা সুবিধা আছে যে লাস্টে কাব্য কাব্য দেয়া আছে, তোমাদের জন্য এটা ইজি হবে, ইজি টু আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কবিতা নাকি হচ্ছে কি হলো নাটকের কথা বলা হচ্ছে। তার কিন্তু সৃষ্টি সম্পর্কে তিনটা কথাই বলা হচ্ছে, একটা হচ্ছে নাটক, কবিতা, আর হচ্ছে প্রহসন। আর চতুর্দশপদী কবিতা বলি তো উনি হচ্ছে এটার কি শুরু করেছেন, প্রবর্তক এটার। আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ, সনেটের প্রবর্তক এবং বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার তিনি। ওনার কিন্তু আমরা তিনটা আইডেন্টিটি পেলাম, কি? বাংলা আধুনিক কবিতার পথিকৃৎ, সনেটের প্রবর্তক এবং বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, আধুনিক নাট্যকার। এবং ওনার যে কোনো সৃষ্টির সাথে একটা কথা খুব কমনলি যায়, সেটা হচ্ছে কি আধুনিক। হ্যাঁ, কারণ উনি এই যে হাজার বছরের প্রথাকে উনি ভেঙেছেন, এই জন্য ওনার সাথে আধুনিক কথাটা খুব যাচ্ছে। ওকে, এরপর আসো কি আসছে, মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 29 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ কোথায়? যশোরের সাগরদাঁড়ি। মৃত্যু কলকাতাতে কত? 1873 খ্রিস্টাব্দের 29 জুন, এবং জন্ম কিন্তু 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি। গেল, আমরা কবি পরিচিতির একটু জানলাম। এবার আমরা একটু পাঠ পরিচিতির দিকে চলে যাব। পাঠ পরিচিতির দিকে গেলে কি হবে,
যে পড়ার আগেই আমরা বুঝতে পারবো যে ঠিক কি কবিতাটার মূল কথাটা কি ছিল, কবিতার মূল ভাব যখন আমরা পড়বো তখন আমরা আসলে বুঝতে পারবো কবিতার মধ্যে আসলে কি বলা হয়েছে। যে কোনো কবিতা পড়ার একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিই, যেটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যদি এভাবে তোমরা কবিতা পড়ো। প্রথমে আমরা একটু কবি পরিচিতিটা পড়ে নিব, গেল। তারপরে আমরা পড়বো পাঠ পরিচিতি, তারপরে শব্দার্থ। একটা কবিতা বোঝার জন্য শব্দার্থ যে কত বেশি ম্যান্ডেটরি তোমরা আজকের ক্লাসটা করলে বুঝতে পারবা। যখন আমরা শব্দার্থ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকবে, তখন আমরা দেখতে পাবো যে কবিতাটা আমাদের কাছে কত বেশি সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, শুরু করা যাক। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ বা বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। অনেকগুলো অবজেক্টিভ এখানে। কি বলা হচ্ছে? বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশটুকু। তাহলে আমরা প্রথমে বুঝে গেলাম যে আমরা যতটুকু পড়বো আজকে বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আসলে সম্পূর্ণ কাব্য না, এটা একটা কাব্যাংশ বা কবিতার অংশ বিশেষ, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। মেঘনাদ বধ কাব্য হচ্ছে মূলত একটা মহাকাব্য। এই কাব্যের বধ বা বধ মানে বধ মানে তো বুঝো যে বধ করা বা মেরে ফেলা, শেষ করে দেয়া, এই বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। এখন আসি স্বর্গের বিষয়টা। স্বর্গ কি? স্বর্গ নরক এগুলো না। স্বর্গ মানে হচ্ছে কি হলো, আচ্ছা আমাদের বাংলায় আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বলে রাখি, যে শব্দের অনেক উচ্চারণ একই রকম হচ্ছে কিন্তু মিনিং কিন্তু আলাদা। ধরো আমি শয় নিচে ব রাখলাম, দেন গয়রের, এই স্বর্গ মানে হচ্ছে কিন্তু ভেস্ত বা হচ্ছে স্বর্গ নরকের যে কনসেপ্ট আমরা জানি এটা। বাট আমরা যখন এই স্বর্গ, দেখো এই স্বয়ের নিচে কিন্তু ব নাই, এই স্বর্গ দ্বারা কি বোঝায়? স্বর্গ দ্বারা বোঝায় যে আমরা যখন একটা বলে না মহাকাব্য, মহাকাব্যে তো অনেক বড় থাকে, এটা কিন্তু উপন্যাসের মতো বড় একটা বিষয় মহাকাব্য। তো মহাকাব্যে এক একটা স্তবক যে ধরা হয়, ওই স্তবককে বলা হয় স্বর্গ। যেমন আমরা নর্মালি যখন কবিতা পড়ি, কবিতা ধরো কত 6 লাইনের বা 4 লাইনের বা হচ্ছে কি হলো 8 লাইনের একটা স্তবক থাকতেছে, পুরো একটা কম্প্যাক্ট স্তবক, দেন একটুখানি গ্যাপ দিয়ে পরে আরেকটা স্তবক আসতেছে। কিন্তু মহাকাব্যের ক্ষেত্রে যেটা হয় যে সেখানে অনেকগুলো স্তবক মিলে 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 একটা স্বর্গ গঠিত হয়। আমরা বলতে পারি যে মহাকাব্যের যে স্তবক সেটাকে বলা হয় স্বর্গ। ঠিক আছে, খুব সহজ করে যদি বলতে চাই, তো এটা ষষ্ঠ মানে 6 নাম্বার স্বর্গ। মেঘনাদ বধ কাব্যের বিভীষণের প্রতি মেঘনাদ এই অংশটা হচ্ছে তার ষষ্ঠ স্বর্গ। মানে এর আগেও আরো 5টা এরকম স্বর্গ আছে, তারপর ষষ্ঠ স্বর্গে এসে এই কাব্যাংশটুকু আছে। আমরা এটাই পড়বো আজকে। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ যে মহাকাব্যটি, এটা হচ্ছে টোটাল 9টা স্বর্গ, মানে 9টা এরকম বড় বড় স্তবক ওখানে আছে। এই 9 স্বর্গে বিন্যস্ত মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। ষষ্ঠ স্বর্গের লক্ষণের হাতে, কার হাতে? লক্ষণের হাতে। কিসে? অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব্য কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। রামচন্দ্র, আমরা তো এই রামায়ণটা জানি না, রামায়ণের ইতিহাস, তো এখানে ওই রামচন্দ্র বলতে রামকে বোঝানো হয়েছে। দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা, লঙ্কাপুরী হচ্ছে কি হলো রাবণের যে আবাসস্থল, সেটা হচ্ছে আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে, দৈব কৌশল বলতে আসলে বোঝানো হচ্ছে কি যে এরা তো দেবতা, এদের সাহায্য করেছেন বিভিন্ন দেব দেবতারা, তাদের হচ্ছে বিভিন্ন ধরনের দেখা যায় যে পাওয়ার্স থাকে না দেবতাদের, তো ওই পাওয়ারের কাছে তারা অসহায় হয়ে পড়েন। ওকে, দেন বলা হচ্ছে কি যে ভ্রাতা কুম্ভকর্ণ ও পুত্র বীরবাহুর মৃত্যুর পরে মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসের অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। তো অলরেডি কিন্তু স্বর্ণলঙ্কাতে একটা যুদ্ধ চলছে, রামের সাথে রাবণের একটা স্বর্ণলঙ্কাতে যুদ্ধ চলছে। আমরা রামায়ণের কাহিনী টুকটাক হিন্দু মুসলিম আমরা সবাই জানি, হিন্দু পুরাণের এই কাহিনীগুলো আসলে খুব বহুল চর্চিত আমরা জানি। তো সেই যুদ্ধে এই যে রাবণের যে ভ্রাতা মানে ভাই কুম্ভকর্ণ এবং পুত্র, তার যে জ্যেষ্ঠ পুত্র ছিল, জ্যেষ্ঠ পুত্র মানে কিন্তু বড় ছেলে, বড় ছেলে ছিল বীরবাহু, তারা আসলে
অলরেডি মৃত্যুবরণ করে। তাদের মৃত্যুবরণের পরে মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসের অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। একটা যুদ্ধকে কিন্তু লিড দেওয়ার জন্য একজন মানে একজন মহানায়ক থাকে না, তো সেরকম আর কি একজন সেনাপতির দরকার ছিল। সেই সেনাপতি কে ছিল? মেঘনাদ। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। আমরা কি করি? আমরা যখন আমাদের লাইফে খুব বড় বড় কোনো ইনসিডেন্ট হয়, বা আমরা ধরো একটা পরীক্ষা দিতে, এই যে তোমরা এইচএসসি পরীক্ষা দিতে যাবে, তোমরা কি করো? তোমরা প্রার্থনা করে যাও না, প্রে করো না, বা পরীক্ষা শুরুর আগে তোমরা তোমাদের গুরুজনকে বলো না দোয়া করতে। সেম জিনিস, যুদ্ধটাও তো খুব বড় একটা লাইফের ইভেন্ট। তো এটার আগেও সে মন স্থির করলো কি মেঘনাদ, যে হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার, এটা হচ্ছে তাদের আমাদের যে অনেক সময় থাকে না মন্দির থাকে, প্রার্থনার স্থান থাকে, তো এরকম এই যজ্ঞাগারটা ছিল তার হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার। এটা হচ্ছে কি হলো কি তার প্রার্থনার স্থান। সেখানে সে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মন স্থির করেন, এবং মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করতে সমর্থ হয়। দুইটা জিনিস এখানে, মায়াদেবীর আনুকূল্য আর রাবণের অনুজ। অনুজ মানে কি জানো? অনুজ মানে হচ্ছে ছোট ভাই। অগ্রজ, অগ্রজ মানে হচ্ছে বড় ভাই, এবং অনুজ মানে হচ্ছে ছোট ভাই। যাই হোক, তো বিভীষণের সহায়তায় লক্ষণ প্রবেশ করতে পারে। কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ যে মায়া বলে সম্পন্ন হয়েছে বুঝতে বিলম্ব ঘটে না তার। ইতোমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে। মানে ধরো আমি এখন, ধরো তুমি এখন প্রিপেয়ার না, হ্যাঁ, আমি তোমাকে বসাই বললাম যে এখন একটা পরীক্ষা দাও, তুমি কি বলবা? অ্যাটলিস্ট 2 মিনিট বা 5 মিনিটের টাইম চেয়ে, যে শাওলি আপু আমাকে 5 মিনিট টাইম দেন, আমি অ্যাটলিস্ট একটু চোখ বোলাই। হ্যাঁ, সো সেম জিনিসটা হয়েছে যে ও আসলে প্রার্থনা করতে গিয়েছে, যুদ্ধ তো পরে, অথচ সেই প্রার্থনার জায়গায়, একটা পবিত্র জায়গাতে লক্ষণ প্রবেশ করলো, প্রবেশ করে সে হচ্ছে তার তলোয়ারও কোষমুক্ত করে ফেললো, হ্যাঁ, যুদ্ধ করার জন্য। এখন মেঘনাদ তো যুদ্ধ সাজে নাই, সে কি করছে? সে সময় প্রার্থনা করছে যে আমাকে যুদ্ধ সাজটা নেয়ার সময়টা অন্তত দাও। কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে, সরি, লক্ষণ তাকে সময় না দিয়ে কি করে? আক্রমণ করে। এই সময় আকর্ষণ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে, প্রবেশদ্বার বলতে আর কি যে ঢোকার যে পথটা, হ্যাঁ, দরজাতে চোখ পড়ে মেঘনাদের। দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে। বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণ। পিতৃব্য মানে কি জানো? যে পিতার সমতুল্য বা পিতার সমান, মানে চাচা। মুহূর্তে সবকিছু স্পষ্ট হয়ে যায় তার কাছে। ক্ষুল্লতাৎ বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যই বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এখন আমরা পেলাম কি? আমাদের কবিতার মূল অংশটা কিন্তু আমরা পেয়ে গেছি। একটা কবিতার ক্যাচ লাইন কিন্তু আমরা হচ্ছে এই পাঠ পরিচিতি থেকেই পেয়ে থাকি। আমরা কিন্তু ক্যাচ লাইনটা পেয়ে গেছি অলরেডি। কি? যে বিভীষণ যে হচ্ছে নিজের দেশের বিরোধিতা করলো, নিজের আপন ভাইয়ের ছেলেকে মারার জন্য শত্রুকে পথ দেখিয়ে দিল, সেই বিভীষণকে প্রত্যক্ষ করে বা দেখে, প্রত্যক্ষ করা মানে দেখা, এখানে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদের কাছে কিন্তু অস্ত্র নাই, নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই প্রতিক্রিয়ার নাটকীয় ভাষ্যই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ অংশের মূল কথা। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। এই অংশে কি কি প্রকাশিত হয়েছে দেখো? মাতৃভূমির প্রতি ভালোবাসা, এই একটা জিনিস, বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা, তিনটা জিনিস কিন্তু প্রকাশিত হয়েছে। ওকে, তারপরে কি বলা হচ্ছে? জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা যেমন এখানে ব্যক্ত হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে। পুরো কবিতার মূল কনসেপ্টটা তাহলে কি? আমরা কিন্তু কনসেপ্টটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গিয়েছি। মূল কনসেপ্ট হচ্ছে গিয়ে হলো অন্যায় যুদ্ধ, সেখানে মেঘনাদের পরাজয়, যেহেতু এটা অন্যায় যুদ্ধ, তার বিরুদ্ধে তো অন্যায় যুদ্ধ করা হয়েছে, এবং এখানে হচ্ছে
মাতৃভূমির প্রতি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ এবং জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি সত্তার সংহতির গুরুত্বের কথা এখানে ব্যক্ত হয়েছে। তেমনি এখানে আবার এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র পরিচালিত করে তাদের এই কাজকে নীচতা ও বর্বরতা বলে আখ্যা করা হয়েছে। আচ্ছা, আরেকটু অংশ বাকি আছে আমাদের পাঠ পরিচিতি থেকে, সেটা হচ্ছে দেখো এখানে কি বলা হচ্ছে। 19 শতকে বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত। কত শতকের? 19 শতকের বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন। বাল্মীকি কর্তৃক রচিত যে রামায়ণ সেটাকে সে নবমূল্য দান করেছেন, অর্থাৎ এটাকে সে হচ্ছে কি হলো কি করেছে, রিভিউ করেছেন, এটাকে সে হচ্ছে কি হলো রিইভালুয়েট করেছেন। মানব কেন্দ্রিকতায় রেনেসা বা নবজাগরণের সার কথা। আচ্ছা, এই কথাটাকে আমি একটু কোট করে রাখলাম, এটা নিয়ে আমরা বিস্তার একটা আলাপ দিতে হবে আমাদেরকে। এই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম লক্ষ্মণ মধুসূদনের লেখনীতে হীনরূপে এবং রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারক রূপে উপস্থাপিত। দেবতাদের আনুকূল্য প্রাপ্ত রাম লক্ষ্মণ নয়, পুরাণে রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধা। আসো এখন এখানে আমরা কথাটা বোঝার চেষ্টা করি। আমরা যে ইতিহাসের যে ন্যারেটিভটা আমরা জানি রামায়ণ সম্পর্কে বা যে কোনো গল্পে কি হয়, হিরো ভিলেনের সাথে যুদ্ধে গেল, হিরো জিতে ফিরলো, এটাই কিন্তু একটা মানে মূলধারার যে ইতিহাস, হ্যাঁ, ন্যাশনালিস্ট যে ন্যারেটিভ, সেটার মূল কথা কিন্তু এটাই। তো আমরা যখন রামায়ণ পড়তে যাই তখন আমরা জানি কি, বা রামায়ণ আমরা যারা পড়িনি তারাও আমরা কি জানি, রাম লক্ষ্মণ সীতা মেইন ক্যারেক্টার, মেইন প্রোটাগনিস্ট, আর এদিকে ভিলেন হিসেবে আছে রাবণ, তারপর হচ্ছে কি হলো মেঘনাদ, কুম্ভকর্ণ, এরা। তো এদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং অ্যাজ অলওয়েজ যেটা হয়, নায়ক জিতে ফিরেছে, রাম সীতাকে উদ্ধার করে ফিরেছে, লক্ষ্মণ হচ্ছে গিয়ে হলো তার ছোট ভাই সঙ্গে ছিল। তো এই যে বিষয়টা আমরা জানি, মাইকেল মধুসূদন দত্ত যেটা করেছেন, এই ইতিহাসকে উল্টা দিক থেকে পড়েছেন। সে ইতিহাসের যে ন্যারেটিভটা দেয়া আছে যে হিরো সবসময় জিতবে, সে এই ন্যারেটিভটাকে উল্টা দিক থেকে পড়ার চেষ্টা করেছেন, করে নবমূল্য দান করার চেষ্টা করেছেন। রেনেসা যে কথাটা, এই যে দেখো, রেনেসা বা নবজাগরণের মূল কথা হচ্ছে মানব কেন্দ্রিকতা। এখন এখানে দেখো যে রাম এবং লক্ষ্মণ তারা কিন্তু বারবার, আমরা যখন পাঠ পরিচিতিটা পড়ছি তখন আমরা বারবার জানতে পারলাম যে মায়াদেবীর আনুকূল্য ছিল, দেবদেবীরা তাদেরকে হচ্ছে কি হলো সাহায্য করেছিল। তো এই যে তাদের যে বিষয়টা, হ্যাঁ, এই কারণে দেখানো হয়েছে যে আমরা দেবদেবীর অনুকূল্য পেয়ে গিয়ে একটা অন্যায় যুদ্ধে জিতে আসলাম। এখানে আরো কিছু কথা কিন্তু আগে আমি কোট করেছি, দেখো যে বলা হচ্ছে কি, অন্যায় যুদ্ধ, কপট লক্ষণ। তোমাদের এই কথাগুলো তোমাদের চোখে লেগেছে কিনা আমি জানি না, বাট লক্ষণ তো আসলে হিরো ছিল, হিরোর ভাই, তাকে কেন কপট বলা হচ্ছে? একটা যুদ্ধ যেখানে হিরো জিতছে সেটাকে কেন অন্যায় যুদ্ধ বলা হচ্ছে? কেন? কারণ হচ্ছে মানব কেন্দ্রিকতাই হচ্ছে গিয়ে হলো নবজাগরণের সার কথা, যেখানে মানুষকে সুপেরিয়র ধরা হচ্ছে এবং দেবদেবীর অনুকূল্য পেয়ে দেবতা হয়ে যে তুমি ওই ফ্যাসিলিটিসটাকে বা ওই প্রিভিলেজটাকে কাজে লাগিয়ে তুমি হচ্ছে মানুষের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ করবা, সেটাকে নিচ রূপে দেখানো হচ্ছে। অর্থাৎ ইতিহাসের মূলধারার ইতিহাসের যে ন্যারেটিভটা ছিল সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন নবজাগরণ সম্পর্কে আমি তোমাদেরকে সামান্য করে একটু বলি যে অন্ধকার যুগ যেটাকে বলা হয়, নবজাগরণের ঠিক পূর্বের অবস্থাটা, জ্ঞান বিজ্ঞানের প্রসারও তখন ঘটেনি, সবকিছুকে ধর্মের সাথে কানেক্ট করা হচ্ছে, খুবই ইন্টারকানেক্টেড ভাবে দেখা হচ্ছে, ধর্মকে, ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, ধর্ম দিয়ে হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে চার্চ থেকে। বিশেষ করে নবজাগরণের শুরুটা কোথায়, ওই দিকেই তো, পশ্চিমা সমাজেই তো নবজাগরণের উদ্ভবটা ঘটে, দেন আস্তে আস্তে পুরো বিশ্বেটা ছড়িয়ে যাচ্ছে। তো চার্চ থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে, একটা রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে চার্চ থেকে, উপাসনালয় থেকে, জ্ঞান বিজ্ঞান বলতে কিচ্ছু নেই, মূর্খতাতে ভরে যাচ্ছে। তখন গিয়ে যখন বিজ্ঞান, শিক্ষা এবং মানুষকে সুপেরিয়র করার বিষয়টা কিন্তু নবজাগরণের মাধ্যমে হয়েছে, বিজ্ঞানের প্রসার,
মানুষ যেহেতু বিজ্ঞানকে হচ্ছে প্রসারিত করতে পারতেছে, মানুষ যেহেতু বিভিন্ন আবিষ্কারের সাথে যুক্ত হচ্ছে, তখন এই চার্জ বা হচ্ছে সে প্রথাটা থেকে মানুষকে প্রায়োরাইজ করা হচ্ছে। এই মানব কেন্দ্রিকতায় যেহেতু এখন নবজাগরণের মূল কথা, সেই অনুপ্রেরণাটি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদ এবং রাবণকে দেখাতে চেয়েছেন হিরো হিসেবে, এবং রাম লক্ষণ এদেরকে ভিলেনাইজ করা হয়েছে। ঠিক ভিলেনাইজ করাও হয়নি, জিনিসটা হচ্ছে গিয়ে হলো সে আসলে একটু উল্টো দিক থেকে দেখতে চেয়েছেন যে বিষয়টা আসলে কি দাঁড়ায়। তো কবিতাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যে ইতিহাসের যে ন্যারেটিভ আমরা জেনে এসেছি সেই ন্যারেটিভ পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে। চলো কবিতাটা শুরু করার আগে আমরা একটু শব্দার্থগুলো দেখে নেব। বিভীষণ। বিভীষণ রাবণের কনিষ্ঠ সহোদর, রাম রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী, রামের ভক্ত। বিভীষণকে কয়টা নাম দিয়ে এখানে সম্বোধন করা হচ্ছে দেখো। রাবণের কনিষ্ঠ সহোদর, কনিষ্ঠ সহোদর মানে হচ্ছে কি হলো ছোট ভাই, কনিষ্ঠ মানে হচ্ছে ছোট, সহোদর মানে হচ্ছে কি হলো ভাই বোন বোঝায়। তো ভাই, কনিষ্ঠ সহোদর, ছোট ভাই। রাম রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী। রাম আর রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেখানে তার পক্ষ কোনটা ছিল? রাবণের। সেটা ত্যাগ করে সে কার পক্ষ নিয়েছে? রামের। এজন্য কিন্তু অনেক সময় বলা হয় না যে ঘরের শত্রু বিভীষণ, এই যে কথাটা বলে এটা কেন বলে? কারণ হচ্ছে যখন তুমি ধর কি হয় যে আমাদের অনেক ফ্রেন্ড গ্রুপে বা হচ্ছে কেউ যখন হচ্ছে একটা বিট্রে করে ফেলে, সেটা যখন আমরা ধরতে পারি তখন আমরা তাকে কি বলি? আরে এ তো ঘরের শত্রু বিভীষণ। মানে হচ্ছে নিজেদেরই স্বপক্ষ ত্যাগ করে অন্যের সাথে হাত মেলানো যে লোকটা, তাকে কিন্তু বলা হয় ঘরের শত্রু বিভীষণ। ওকে, তো রাম রাবণের যুদ্ধে স্বপক্ষ ত্যাগকারী, রামের ভক্ত। এতক্ষণে অরিন্দম কহিলা, এটা কিন্তু একটা কবিতার লাইন। রুদ্ধদ্বার নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ যে পথ প্রদর্শক বিভীষণ তা অনুধাবন করে বিস্মিত ও বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়া। হ্যাঁ, তো এতক্ষণে অরিন্দম কহিলা, এটা হচ্ছে কি হলো মূলত এই যে বিভীষণ যে এসেছে, বিভীষণ যে লক্ষণকে নিয়ে এসেছে, এইটা অনুধাবন করার পরে বিস্মিত ও বিপন্ন মেঘনাদের প্রতিক্রিয়াটা হচ্ছে এতক্ষণে অরিন্দম কহিলা, এটা হচ্ছে তার প্রতিক্রিয়া। অরিন্দম মানে কি? অরি বা শত্রুকে দমন করে যে, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। অরিন্দম বলতে মেঘনাদকে বোঝানো হয়েছে। অরিন্দমের শব্দগত অর্থ কি? অরি বা শত্রুকে দমন করে যে, এবং এখানে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে। পশিল, প্রবেশ করলো। রক্ষপুরে, রাক্ষসদের পুরীতে বা নগরে, এখানে নিকুম্বিলা যজ্ঞাগারে। পশিল মানে হচ্ছে প্রবেশ করা, এবং রক্ষপুরে বলতে রাক্ষসদের পুরী বা নগরীকে বোঝানো হয়, কিন্তু এখানে আরো স্পেসিফিক্যালি বোঝানো হয়েছে নিকুম্বিলা যজ্ঞাগারে। তারপরে কি? রক্ষ শ্রেষ্ঠ, রাক্ষস কুলের শ্রেষ্ঠ, হ্যাঁ মানে রাবণ। তাতো, পিতা, এখানে পিতৃব্য বা চাচা অর্থে তাতো বলতে বোঝানো হচ্ছে পিতাকে, তাতো মানে হচ্ছে পিতা, এখানে পিতৃব্য বা চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। নিকোষা, রাবণের মা, রাবণের মায়ের নাম কি? নিকোষা। শুলি শম্ভুনিব, শুলপানি মহাদেবের মতো। কুম্ভকর্ণ, রাবণের মধ্যম সহোদর, মধ্যম মানে কি? মাঝের জন, মেজ। কনিষ্ঠকে? বিভীষণ। আর মেজকে? কুম্ভকর্ণ। এরপরে কি বলা হয়েছে? বাসব বিজয়ী, দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে, এখানে মেঘনাদ। এখানে দেখো দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্রের আরেক নাম কি? বাসব। বাসবকে যে জয় করেছে তাকে বলা হচ্ছে বাসব বিজয়ী। এখন আরেকটা জিনিস যেটা আমি বললাম না ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাসব বিজয়ী তাহলে কি? মেঘনাদ। মেঘনাদের আমরা অনেকগুলো আইডেন্টিটি পাবো। এই কবিতাতে একজনের অনেকগুলো আইডেন্টিটি থাকবে। যেমন হচ্ছে ধরো রাবণ, রাবণকে কিন্তু বলা হচ্ছে একবার রক্ষশ্রেষ্ঠ। আবার কে এখানে? মেঘনাদ। মেঘনাদকে কি বলা হচ্ছে? মেঘনাদকে বলা হচ্ছে বাসব বিজয়ী, ইন্দ্রজিৎ। হ্যাঁ, আরো কি বলা হচ্ছে? অরিন্দম, অরি বা শত্রুকে দমন করে যে। আমরা কিন্তু অনেকগুলো আইডেন্টিটি পাচ্ছি। একই কারণে মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ, ইন্দ্রকে যে জয় করেছে, ইন্দ্রজিৎ। ওকে। তর মানে চোর, গঞ্জি, তিরস্কার করি। পশিল, প্রবেশ করলো।
রামানুজ, রাম প্লাস অনুজ মানে রামের অনুজ। অনুজ বলতে আমরা কি বলেছিলাম? ছোট, ছোট ভাই। এখানে রামের অনুজ বা ছোট ভাই লক্ষণকে বোঝানো হয়েছে। সমন ভবনে মানে হচ্ছে জমালয়ে, সমন ভবনে মানে কি? জমালয়ে। ভঞ্জীব আহবে, যুদ্ধ দ্বারা বিনষ্ট করব। আহবে মানে হচ্ছে যুদ্ধে। ধীমান, ধী সম্পন্ন জ্ঞানী, ধীমান বলতে বোঝানো হয় আসলে জ্ঞানী বা বুদ্ধিমান। রাঘব, রঘু বংশের সন্তান, এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। রাঘব মানে হচ্ছে রঘু বংশের সন্তান, এখানে রামচন্দ্রকে বোঝানো হয়েছে। রামচন্দ্র মানে কি? রাম, রামকে বোঝানো হয়েছে। ওকে, তারপরে দেখো রাঘব দাস, এই রাঘব বলতে কাকে বোঝানো হয়েছিল? রামচন্দ্রকে। তার দাস, রাঘব দাস কে? রাঘব দাস কিন্তু রামের আজ্ঞাবহ। এখানে কাকে বোঝানো হয়েছে বলতো? এখানে বোঝানো হয়েছে কিন্তু বিভীষণকে। সে সে কিন্তু রামের দাস হিসেবে নিজেকে পরিচয় দেয় কবিতার মধ্যে। আমরা যখন কবিতা পড়বো তখন দেখতে পাবো। রাবণী, রাবণের পুত্র, এখানে মেঘনাথকে বোঝানো হয়েছে। রাবণী দ্বারা রাবণের পুত্র অর্থাৎ মেঘনাথকে বোঝানো হয়েছে। স্থপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এটাও একটা কবিতার লাইন, কবিতার লাইনের থেকে তুলে দেয়া, যে বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। বিধু মানে চাঁদ, স্থানু মানে নিশ্চল মানে যে হচ্ছে চলতে পারে না। রক্ষরথী মানে হচ্ছে রক্ষকুলের বীর। রথী মানে হচ্ছে রথ চালক, রথ চালনার মাধ্যমে যুদ্ধ করে যে। এখন রথী মানে হচ্ছে রথ চালক মানে একটা, যখন রথযাত্রা তোমরা দেখেছো কিনা আমি জানি না, রথযাত্রা যদি দেখে থাকো দেখবা যে সামনে থেকে কয়েকজন ওই রথটাকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, তো যারা এই চালক টেনে নিয়ে যায় তাদেরকে বলা হয় হচ্ছে রথী, রক্ষরথী। শৈবলের ধাম মানে হচ্ছে পুকুর বা বদ্ধ জলাশয়। ধাম মানে কি জানো? ধাম মানে হচ্ছে আশ্রয়স্থল বা বাসস্থান। হ্যাঁ, শৈবালদের দলের ধাম মানে হচ্ছে শৈবালদের বসবাসের জায়গা। কোনটা? পুকুর বা বদ্ধ জলাশয়, এটা হচ্ছে শৈবালদের বসবাসের জায়গা, এই জন্য বলা হচ্ছে শৈবালদের ধাম। পুকুরকে বলা হচ্ছে শৈবাল দলের ধাম। শৈবাল মানে হচ্ছে শ্যাওলা। মৃগেন্দ্র কেশরী, কেশরযুক্ত পশুরাজ সিংহ। মৃগেন্দ্র কেশরী মানে কেশরযুক্ত পশুরাজ সিংহ, সিংহের মতো এরকম কেশর কিন্তু অন্য কোনো প্রাণীর নাই। মৃগেন্দ্র মানে হচ্ছে পশুরাজ সিংহ, কেশরী কেশরযুক্ত প্রাণী, এখানেও সিংহকে বোঝানো হয়েছে। দেখো, একটা জিনিসকে বা একটা বস্তুকে, একজন মানুষকে অবজেক্টিফাই করার জন্য অনেকগুলো বিশেষণের ব্যবহার করা হচ্ছে এই কবিতাতে। যেমন ধরো, তুমি শুধুমাত্র সিংহকে বোঝানোর জন্য কেশরী আনা হচ্ছে, মৃগেন্দ্র আনা হচ্ছে, মৃগেন্দ্র কেশরীকে একত্র করা হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু মানে খুব ইন্টারেস্টিং এই কবিতার। মহারথী, মহাবীর বা হচ্ছে শ্রেষ্ঠ বীর। মহারথী প্রথা, শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা। মহারথী বলতে বোঝানো হচ্ছে শ্রেষ্ঠ বীর, আর মহারথী প্রথা বলতে বোঝানো হচ্ছে শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা। মানে যেমন ধরো বলা হয় না যে এ হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্টের প্রথাটা কি, ভালো স্টুডেন্টের আচরণ বিধিটা কি? সে পড়াশোনা করবে, সে পড়াশোনায় ভালো, সে নিয়ম মেনে থাকবে, সে হচ্ছে প্রপার টাইমে খাওয়া দাওয়া করছে, প্রপার টাইমে ঘুমাচ্ছে। আইডল স্টুডেন্ট, আদর্শ শিক্ষার্থী বলতে কি বোঝানো হচ্ছে? এরকম একটা স্ট্রাকচার গোছানো থাকে না, একটা স্টেরিওটাইপ করা থাকে না, সেম জিনিসটা এখানে বলা হচ্ছে যে মহারথী প্রথা বলতে বোঝা হচ্ছে শ্রেষ্ঠ বীরদেরও কিছু আচরণ প্রথা থাকে। হ্যাঁ, হয়তো সময় মেনে যুদ্ধ করাটা। তো যাই হোক, মহারথী প্রথা বলতে মহাবীরদের আচরণ প্রথাকে বোঝানো হয়। সৌমিত্রী, লক্ষণ, সুমিত্রার গর্ভজাত সন্তান বলে লক্ষণের অপর নাম সৌমিত্রী। এখন এর আগে আমরা কিন্তু এরকম আরেকটা পড়েছি, কি বলতো? রাবণী, আমরা এর আগে পড়েছি রাবণী। রাবণী মানে রাবণের পুত্র বলে তাকে রাবণী বলা হচ্ছে মেঘনাথকে। সেম ওয়েতে সুমিত্রার পুত্র বলে একে বলা হচ্ছে সৌমিত্রী। কাকে? লক্ষণকে। এবার আসো নিকুম্বিলা যজ্ঞাকার। লঙ্কাপুরীতে মেঘনাথের যজ্ঞস্থান, লঙ্কাপুরীতে মেঘনাথ যেখানে যজ্ঞ করতো সেটাকে বলা হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাকার। এখানে যজ্ঞ করে মেঘনাথ যুদ্ধে যেত। মেঘনাথ বধ কাব্যে যুদ্ধযাত্রার প্রাক্কালে, প্রাক্কালে মানে হচ্ছে শুরুতে বা শুরু হওয়ার আগে, নিরস্ত্র মেঘনাথ নিকুম্বিলা যজ্ঞাকারে ইষ্ট দেবতা বৈশ্বানর বা অগ্নিদেবের পূজারত অবস্থায় লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে নিহত হন। এই যে দেখো, অন্যায় যুদ্ধ। প্রগল্ভে মানে দাম্ভিক চিত্তে। হ্যাঁ, অনেকে বলে না যে খুব দম্ভ নিয়ে, খুব গর্ব নিয়ে একটা কথা বলে, দাম্ভিক চিত্তে, প্রগল্ভে।
দম্ভী, দম্ভ করে যে, দাম্ভিক। নন্দন কানন, স্বর্গের উদ্যান, স্বর্গের যে উদ্যান থাকে সেটাকে বলা হচ্ছে নন্দন কানন। তারপরে আমরা দেখি কি বলা হচ্ছে, মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি। এটাও কবিতার লাইন, যে মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে, মহামন্ত্র বলে সাপ যেভাবে মাথা নত করে দেয়, সেটা বলা হচ্ছে মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি। লক্ষ্মী, লক্ষ্মী মানে লক্ষ্য করি। এখন দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী দুইটাই কিন্তু একই, কিন্তু এই লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করা, আর এই লক্ষ্মী বলতে বোঝানো হয় যে মা লক্ষ্মী, হিন্দুদের যে হচ্ছে লক্ষ্মী দেবী থাকে, কোজাগরী লক্ষ্মী পূজা হয়, এই যে মা লক্ষ্মীকে বোঝানো হয়। এবং সাধারণ অর্থে লক্ষ্মী মেয়ে বা লক্ষ্মী ছেলে বলতে আবার বোঝানো হয় কি, খুব ভদ্র শান্ত আইডল স্টুডেন্ট তাকে। তো একই রকম উচ্চারণ লক্ষ্মী, কিন্তু শুধুমাত্র বানানটা কিন্তু আলাদা। ঠিক যেমন আমরা দেখেছিলাম কোথায়, স্বর্গের ক্ষেত্রে, তাই না? আমরা কিন্তু স্বর্গের ক্ষেত্রেও সেম জিনিসটা নোটিস করেছিলাম। এখন তোমরা একটু রিকল করার চেষ্টা করো, এটা আমি এখন আর বলবো না, তোমরা রিকল করার চেষ্টা করো কোন স্বর্গটা কি মিন করে। এই স্বর্গের বিষয়টা কিন্তু আমরা এই কবিতাতেই পড়েছি। কোথায় পড়েছি? পাঠ পরিচিতির শুরুর দিকে আমরা এটা পড়েছি, তোমরা এটা রিকল করার চেষ্টা করবে। ভৎস অর্থাৎ ভৎসনা বা তিরস্কার করা। মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত করলে, ক্ষতি করলে, ক্ষতিগ্রস্ত করলে। বসুধা মানে হচ্ছে পৃথিবী। তেই মানে তোর জন্য, সেহেতু। রুশিলা রাগান্বিত হলো। বাসবত্রাস, বাসবের ভয়ের কারণ যে, মেঘনাদ। বাসব কে ছিল? মেঘনাদকে কি বলা হচ্ছে? বাসব বিজয়ী, বাসব বিজয়ী। বাসব বিজয়ী মানে কি? যুদ্ধ দ্বারা বাসবকে জয় করেছে যে, বাসবকে, বাসব কিন্তু হচ্ছে দেবতা ইন্দ্র, হ্যাঁ, ইন্দ্রকে যুদ্ধে পরাভূত করেছিলেন কে বা পরাজিত করেছিলেন কে? মেঘনাদ। তো মেঘনাদকে যেন বলা হচ্ছে বাসব বিজয়ী। আবার বাসব ত্রাস কেন বলা হচ্ছে? এখন ধরো এই বাসবের সাথে হচ্ছে মেঘনাদের যুদ্ধ, যুদ্ধ করার সময় যুদ্ধ করার সময় যে হারাবে তাকে কি অপরজন ভয় করবে না? অপরপক্ষ ভয় করবে না? তোমার একজনের সাথে কনফ্লিক্ট, তোমার একজনের সাথে কম্পিটিশন, হ্যাঁ, তুমি তাকে হারিয়ে দিলে, তখন কি সে তোমাকে ভয় করবে না? তো এ কারণে বলা হচ্ছে বাসব ত্রাস। বাসবকে যেহেতু মেঘনাদ হারিয়ে দিয়েছিল যুদ্ধে, সে কারণে মেঘনাদকে বলা হচ্ছে বাসবের জন্য ত্রাস বা বাসবের ভয়ের কারণ। মন্ত্র, শব্দ, ধ্বনি। জিমুতেন্দ্র মেঘের ডাক বা আওয়াজ। এই যে বিদ্যুৎ চমকালে মেঘের যে একটা ঘর ঘর যে আওয়াজটা হয়, হ্যাঁ, বিদ্যুৎ চমকানোর পরে মেঘের যে শব্দটা হয়, যেটা আমরা অনেকে হয়তো ভয় পাই, সেটাকে কিন্তু বলা হচ্ছে, সেটাকে বলা হয় কি? জিমুতেন্দ্র, অর্থাৎ মেঘের ডাক বা আওয়াজ। তারপরে কি দেখো, বলি, বলবান বা বীর, হ্যাঁ, যে হচ্ছে বলবান তাকে বলা হচ্ছে বলি। এখন এই বলি বলতে কিন্তু, বলি বলতে আবার আর দুইটা জিনিস আছে, দেখো বলি, এই ব লয় দীর্ঘ ই দিয়ে হচ্ছে বলি মানে হচ্ছে বলবান বা বীর, বলি মানে হচ্ছে কথা বলি, ঠিক আছে? জলাঞ্জলি সম্পূর্ণ পরিত্যাগ করা। এবার আমি এই আশা একদম জলাঞ্জলি দিয়ে দিয়েছি, জলাঞ্জলি মানে সম্পূর্ণ পরিত্যাগ করে দেয়া। শাস্ত্রে বলে পর সদা। শাস্ত্র মতে গুণহীন হলে, এখানে একটা লাইন আছে দেখো, এই তিনটা ডট দেওয়া আছে, তিনটা ডট দ্বারা আসলে বোঝাচ্ছে যে ভিতরে আরো লাইন আছে, এটা কবিতার লাইন, তো কবিতা যখন পড়বো তখন আমরা এই লাইনটা পাবো। শাস্ত্রে বলে পর সদা, শাস্ত্র মতে গুণহীন হলেও নির্গুণ স্বজনই শ্রেয়, কেননা গুণবান হলেও পর সর্বদা পরই থেকে যায়। তো শাস্ত্র বলে যে হচ্ছে যতই গুণহীন হোক, তাও নিজের মানুষ নিজের মানুষই, আপনজন আপনজনই, পর সবসময় পরই থাকে। নিচ, হীন বা নিকৃষ্ট বা ইতর। দুর্মতি, অসৎ বা মন্দ বুদ্ধি। দুর্মতি মানে কি? অসৎ বা মন্দ বুদ্ধি। তো আমাদের শব্দার্থ আই হোপ শেষ, ইয়েস, আমাদের শব্দার্থ শেষ হয়ে গিয়েছে।
এখন চলো আমরা কবিতাটা শুরু করে দিই। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, এতক্ষণ ধরে প্রিপারেশন নিয়ে এখন কিন্তু আমরা মূল কবিতার মধ্যে ঢুকলাম। এই যে এতক্ষণ এত ব্যাকগ্রাউন্ড বলা, পাঠ পরিচিতি থেকে, কবি পরিচিতি থেকে, শব্দার্থ থেকে, এই যে ব্যাকগ্রাউন্ড বলা, সেটার ফল তোমরা এখন দেখতে পাবে যে তোমাদের কাছে এই কবিতাটা কতটা সহজ মনে হচ্ছে। জাস্ট পড়াটা শুরু করি, তোমরা দেখবে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণে অরিন্দম বিষাদ নিয়ে বলল। অরিন্দমকে, অরি বা শত্রুকে দমন করে যে, এখানে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে। পেয়েছো? শব্দার্থ কি পেয়েছো? এই যে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানি না কিভাবে লক্ষণ এসে রক্ষপুরে প্রবেশ করলো। রক্ষপুরে, রক্ষপুর বলতে কি বোঝানো হচ্ছে? রাক্ষসদের পুরী। রাক্ষসদের পুরী, কিন্তু এখানে স্পেসিফিকলি কি? নিকুম্বিলা যজ্ঞাগার। এটাও কিন্তু শব্দার্থে ছিল। হায় তাতো, উচিত কি তব এ কাজ। তাতো মানে কি? পিতা বা পিতৃব্য। এখানে কি? চাচাকে বোঝানো হচ্ছে। চাচাকে, বিভীষণ। উচিত কি তব এ কাজ, তোমার এই কাজটা কি ঠিক হয়েছে? অর্থাৎ যখন লক্ষণ নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করলো এবং অরিন্দম বা হচ্ছে মেঘনাদ দেখলো যে এই প্রবেশ করার পেছনে মায়া বল যেমন আছে, ঠিক তেমনি বিভীষণের সাহায্যও আছে। তো এটা সে যখন অনুধাবন করলো, সে যখন বুঝতে পারলো, তখন সে কি বলে উঠলো? যে হায় তাতো, উচিত কি তব এ কাজ। তুমি যে শত্রুকে ঘরের পথ দেখাচ্ছ, তুমি যে চোরকে ঘরের পথ দেখাচ্ছ, তোমার এই কাজটা কি ঠিক হচ্ছে? নিকষা সতী তোমার জননী। চাচাকে সে বলছে যে তোমার এই কাজটা উচিত হয়নি। কেন উচিত হয়নি সেই সপক্ষে যুক্তি বা সেই জাস্টিফিকেশন কিভাবে দিচ্ছে। নিকষা সতী তোমার জননী। নিকষাকে, নিকষা কিন্তু রাবণের মা। নিকষা সতী, এখানে সে তার দাদিকে সতী বলে সম্বোধন করছে। নিকষা সতী তোমার জননী। সহোদর রক্ষ শ্রেষ্ঠ। সহোদর মানে কি? সহোদর কিন্তু ভাই। সহোদর রক্ষ শ্রেষ্ঠ। রক্ষ শ্রেষ্ঠ কে বলতো? রাবণ। রক্ষ শ্রেষ্ঠ বলতে কাকে বোঝানো হয়? রাবণকে। কতগুলো পেলাম আমরা শব্দার্থ থেকে। রক্ষশ্রেষ্ঠ তোমার ভাই। শুলি শম্ভনী কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কি? শূলপাণি দেবতার মতো কুম্ভকর্ণ, সেও কিন্তু তোমার সহোদর। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। তোমার ভাইয়ের ছেলে হচ্ছে বাসব বিজয়ী বা ইন্দ্রজিৎ। বাসবকে জয় করে যে, দেবতা ইন্দ্রকে যুদ্ধে হারায় যে, সে হচ্ছে তোমার ভ্রাতৃপুত্র। এই হচ্ছে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। নিকষা সতী তোমার মা। তোমার সহোদর হচ্ছে কি হলো? রাবণ। তোমার সহোদর হচ্ছে কুম্ভকর্ণ। তোমার ভাইয়ের ছেলে হচ্ছে কি হলো? ইন্দ্রজিৎ, বাসব বিজয়ী। তোমার এই কাজ কি ঠিক? নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে। তস্কর মানে কি বলতো? তস্কর, তস্কর মানে কিন্তু চোর। তস্কর মানে কি? চোর। নিজের ঘরের পথ তুমি চোরকে দেখাও চাচা। আবার দেখো তাতো আসে। তাতো মানে কি? পিতৃব্য, চাচা। এতটুকু পড়লাম আমরা জাস্ট। শব্দার্থ থেকে আমরা কি কি পেলাম? অরিন্দম কহিলা বিষাদে, পশিল রক্ষপুরে, তাতো, হ্যাঁ, নিকষা, সহোদর, রক্ষশ্রেষ্ঠ, শুলিশম্ভুনিব, বাসব বিজয়ী, তস্করে। প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা শব্দার্থের মধ্যে ইতোমধ্যে আমরা পড়ে এসেছি। পড়ে এসেছি কিনা? যখন তুমি শব্দার্থটা নিজের আয়ত্তে রাখবে, তখন এই কবিতা কি আর কঠিন? এই কবিতা কিন্তু তখন আর কঠিন না। এই কবিতা কিন্তু তখন পানির মতো সহজ। চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, মানে সে এখানে বোঝাতে চাচ্ছে যে এই যে রক্ষপুরী যেটা, হ্যাঁ, রক্ষপুরী যেটা, সেটা কিন্তু ওর কাছে খুব স্যাক্রেট একটা জায়গা, খুব পবিত্র একটা জায়গা। ওর মাদারল্যান্ড, এটা ওর কাছে খুব পবিত্র একটা জায়গা। কার কাছে? মেঘনাথের কাছে। এটা খুব স্যাক্রেট একটা জায়গা। তো সে এজন্য এসে বলছে যে নিজের যে মাতৃভূমি, সেখানে যেহেতু শত্রু লক্ষণ ঢুকে পড়েছে, লক্ষণরা কিন্তু আবার নিচু জাত, এরা যখন ঢুকে পড়েছে তখন বলতেছে যে রাজার আলয়, অর্থাৎ ওর যে মাতৃভূমি সেটাকে ও রাজার আলয়ের সাথে তুলনা করতেছে। আর চণ্ডাল বলে তুলনা করতেছে লক্ষণকে, যে চণ্ডালকে বসাওনি রাজার আলয়ে। রাজার আলয়ে এনে তুমি চণ্ডালকে বসাচ্ছ, এই এত স্যাক্রেট একটা জায়গা আমার মাদারল্যান্ড, এখানে তুমি হচ্ছে লক্ষণের মতো একটা লোককে নিয়ে আসলা। হ্যাঁ, কিন্তু নাহি গঞ্জিতমা গুরুজন তুমি। এতগুলো কথা বলার পরে সে আবার বলছে যে তোমাকে আমি আসলে, গঞ্জি মানে কি? ভৎসনা করি, বা তোমাকে আমি বকাঝকা করা, যেটাকে বলা হয় সহজ ভাষায়। তোমাকে আমি আসলে
ভৎসনা করছি না, তোমাকে আমি বকছি না, তুমি গুরুজন আমার, পিতৃতুল্য, তুমি আমার বাবার মতো, বাবার সমান। ছাড়োদার, যাব অস্ত্রাগারে। তো যা হইছে হইছে, চাচা তোমাকে আমি হচ্ছে গিয়ে হলো অসম্মান করতে চাচ্ছি না, বা তোমাকে আমি হচ্ছে গিয়ে হলো কথা শোনাতে চাচ্ছি না, দরজা ছাড়ো, আমি একটু অস্ত্রাগারে যাই। পাঠাইবো রামানুজে সমন ভবনে। সমন ভবনে মানে কি বলতো? সমন ভবনে কিন্তু আমরা পড়েছি শব্দার্থে। সমন ভবন মানে কি? জমালয়। জমালয়। হুম। সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মানে হচ্ছে যুদ্ধ ধারা বিনষ্ট করব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে মানে যুদ্ধ ধারা বিনষ্ট করব, ভঞ্জিব আহবে মানে যুদ্ধ ধারা বিনষ্ট করিব। তো এই এই জায়গাটুকু একটু ইম্পর্টেন্ট, যে এই দুইটা লাইন দেখো, এই দুইটা লাইন আসলে কি বোঝাতে চাচ্ছে। পাঠাইব রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মানে হচ্ছে রামানুজ যে আছে তাকে আমি সমন ভবনে জমালয়ে পাঠাই দিব, এবং যুদ্ধ করার মাধ্যমে আমি লঙ্কার কলঙ্কটা চিরতরে ঘুচাইয়ে দিব। লঙ্কার কলঙ্ক বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই যে বিভীষণ, যে হচ্ছে চণ্ডালকে এনে রাজার আলয়ে বসালো, যে হচ্ছে নিজের ঘরের পথ চোরকে দেখালো, এই যে হচ্ছে লঙ্কাতে রাবণ, লঙ্কাতে গিয়ে হচ্ছে লক্ষণের যে প্রবেশ, হ্যাঁ, বিভীষণের মাধ্যমে, এই বিষয়টাই তো একটা লঙ্কাপুরীর জন্য একটা কলঙ্ক স্বরূপ। তো এই কলঙ্ক তো এখন হয়ে গেছে, এত কিছু করার নাই। তো কি করা যায়? এই কলঙ্ককে, বিভীষণ যে একটা ভুল করে ফেলছে, সেজন্য মেঘনাদ বলতেছে যে তুমি দরজাটা ছাড়ো, আমি লঙ্কার কলঙ্ক আজকে যুদ্ধ দ্বারা শেষ করে দিব। এই রামানুজকে, বা রামের অনুজ, রামানুজ বলতে কি, রাম যোগ অনুজ, রামের অনুজ মানে লক্ষণ, লক্ষণকে আমি যখন জমালয়ে পাঠাবো, তার মাধ্যমে আমি লক্ষণকে, তুমি যে প্রবেশ করাইছো লঙ্কাপুরীতে, এই যে কলঙ্ক, এই কলঙ্ক আমি যুদ্ধের মাধ্যমে শেষ করে দিব, মিটিয়ে দিব। পুরো লাইনটুকু, বা পুরো এখানে যে কটা লাইন আছে তার আমি যদি পুরো জায়গাটাকে রিক্যাপ করার আবার ট্রাই করি, তাহলে আমরা কি দাঁড়ায়, যে অরিন্দম বা হচ্ছে কি হলো মেঘনাদ, সে হচ্ছে বিস্ময়ে, বিষাদে এবং বিস্ময়ে সে বলল যে জানি না কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো রক্ষপুরীতে, মোর স্পেসিফিক্যালি হচ্ছে নিকুম্বিলা জগাগারে কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো সে এটা বুঝতে পারতেছে না। হুট করে সে যখন দরজার দিকে তাকালো, তখন সে দেখলো যে দরজার সামনে তার চাচা, সে হচ্ছে কি হলো এই কাজ করছে। তখন সে সবটা যখন বুঝতে পারলো, সে তার চাচার সাথে বলছে, যে চাচার সাথে তার যে কনভারসেশন, সেই কনভারসেশনের কিন্তু নাটকীয় রূপায়ণ হচ্ছে এই কবিতা। তো সে তার চাচাকে বলছে যে চাচা তোমার কি এই কাজটা ঠিক হয়েছে? যেখানে নিকষা সতী তোমার মা, যেখানে রাবণ বা রক্ষশ্রেষ্ঠ হচ্ছে কি হলো তোমার ভাই, যেখানে কুম্ভকর্ণ তোমার ভাই, এবং ভাইয়ের ছেলে হচ্ছে বাসব বিজয়ী বা কে, মেঘনাদ নিজে, সেখানে তোমার কি এই কাজ ঠিক হয়েছে? নিজের ঘরের পথ তুমি, তস্কর বা চোরকে তুমি দেখাচ্ছ নিজের ঘরের পথ, চণ্ডালকে তুমি এনে রাজার আলয়ে বসাচ্ছ, এটা কি তোমার ঠিক হচ্ছে? কিন্তু তোমাকে আসলে আমি ভৎসনা করি না, তোমাকে আমি আসলে আহ বকাঝকা করতে চাই না, কারণ তুমি হচ্ছে গুরুজন, তুমি হচ্ছে পিতার সমান, যা করে ফেলছো করে ফেলছো, এখন তুমি দরজাটা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাই, গিয়ে আমি যুদ্ধের সাজ পোশাকটা নিয়ে আসি, এবং এই রামানুজে বা হচ্ছে রামানুজকে, রামের অনুজ লক্ষণকে আমি জমালয়ে বা সমন ভবনে পাঠাই, লঙ্কার কলঙ্ক তাহলে পুরোপুরি ভঞ্জিব আহবে, বা যুদ্ধের দ্বারা আমি বিনষ্ট করে দিব। আজকের মতো এতটুকুই ক্লাস, বাকি অংশ আমরা নেক্সট ক্লাসে পড়বো। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।